হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম মোবাইল ফোন রহস্য। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। অফিসের নতুন প্রজেক্টটি সম্পূর্ণ করতে রাহুলকে রাত 12টা পর্যন্ত অফিসের কাজ করতে হয়। যদিও রাহুল একাই সেখানে কাজ করে না, তার সঙ্গে তার দুইজন কলিগও কাজ করেন। নাগপঞ্চমীর রাত ছিল। রাহুল এবং কলিগ দুই বন্ধু যখন অফিস থেকে বের হলো, তখন সময় কাটাই কাটাই রাত 12টা 30। তিনজনেই যে যার পথে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাহুল মাঝ রাস্তায় এসে তার ব্যাগ হাতড়ে দেখে তার ফোন ব্যাগে নেই। সে বাইক থামিয়ে ভালো মতো ব্যাগের প্রতিটা চেন খুলে দেখে, কিন্তু তার ফোন কোনোটাতেই নেই। সে অনেক ঘাবড়ে যায়। সে ভাবে তার ফোন হয়তো সে অফিসেই ফেলে এসেছে। আবার সে ভাবে, কিন্তু অফিসে ফোন না ফেলে তার ফোন যদি অন্য কোথাও পড়ে যায়। সে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়ি ফিরেই তার কিপ্যাড ফোনটা নিয়ে তার মোবাইলে ফোন করে। মোবাইলের রিং হচ্ছে, অর্থাৎ ফোনটা কারো হাতে পড়েনি। সে ভেবে নেয় যে মোবাইল সে তার কেবিনেই ফেলে এসেছে। যাক, নিশ্চিত হওয়া গেল। তবে মোবাইল ছাড়া তার বড্ড বোরিং লাগছে, কেননা সে ইউটিউব দেখতে পারছে না। আর সবথেকে বড় কথা হলো, সুনয়না এর সাথে সে কথা বলতে পারছে না। এরপর সে সব কিছু ছেড়ে টিভি দেখতে দেখতে রাত প্রায় 3টে বাজিয়ে ফেলেছে। সে টিভি অফ করে ড্রিম লাইটটা অন করতে যায়, এমন সময় তার ফোনটা বেজে উঠল। সে দেখল তার সেই কিপ্যাড ফোনে তার হারিয়ে যাওয়া মোবাইল নাম্বার থেকে কল আসছে। আশ্চর্য, মোবাইলটা কি তাহলে অন্য লোকের হাতে পড়েছে? সে ফোনটা তুলে বলল, হ্যালো। কিন্তু ফোনের ওপার থেকে কোনো শব্দ ভেসে আসছে না। রাহুল বারবার বলতে থাকে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন, হ্যালো। এরপর হট করে কলটা কেটে যায়। রাহুল আবার কল ব্যাক করে। কেউ একজন ফোনটা তুলল। রাহুল বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? এক ধরনের ভারী নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে। রাহুল কিছু কাঁপা গলায় বলে, হ্যালো, কে কে বলছেন? এরপর সেই ভারী নিঃশ্বাস ফেলার শব্দটা আরও বেড়ে যায়। রাহুল ঘাবড়ে গিয়ে ফোনটা কেটে দেয়। রাহুল ফোনটা টেবিলে রাখতে যাবে, এমন সময় আবার ফোনটা বেজে উঠল। সে কাঁপা হাতে ফোনটা হাতে নিয়ে বলতে শুরু করে, প্লিজ, আপনি যেই হন না কেন, আমার ফোন যদি পেয়েছেন আমাকে প্লিজ ফিরিয়ে দিন। ওই ফোনে আমার স্মৃতি জড়িয়ে আছে। প্লিজ আমাকে এরকমভাবে ভয় দেখাবেন না, প্লিজ। ওপার থেকে দুইবার ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। এমন সময় ফোনের ওই পাশ থেকে নাকি সুরে আওয়াজ এলো, এই ফোন যদি নিতে চাও এখন এই মন্দিরের বটগাছের নিচে আসো। এরপরে এই ফোনটা কেটে যায়। রাহুল অনেক ঘাবড়ে যায়। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টে 30। ফোনের জন্য এত রাতে বটগাছের নিচে যাওয়া কি ঠিক হবে? সে যাই হোক, একটা ফোনের জন্য সে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারে না। কিন্তু তার মনে পড়ে যায় সুনয়নার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলি। সে ওই ফোনের ছবি তুলে রেখেছে। যেভাবেই হোক সেই ফোন হাতছাড়া করা যাবে না। আর এতক্ষণে সুনয়না হয়তো অনেক মেসেজও করে ফেলেছে। সে সিদ্ধান্ত নেয়, যাহাই হোক সে ফোন নিতে সেই বটগাছের নিচেই যাবে। সে রান্নাঘরে চলে যায়। সেখান থেকে একটি চাকু নেয়। হাই ভোল্টের একটা টর্চ লাইট হাতে নিয়ে, একটা ছোট্ট রড নিয়ে সে বেরিয়ে পড়ে বিশাল মাঠটার শেষ যে বড় বটগাছটা আছে সেটার উদ্দেশ্যে। মাঠ পেরোতে পেরোতে তার নানান কথা মনে পড়ে যেতে লাগলো। এই মাঠ দিয়েই গভীর রাতে পচু কাকা শ্বশুর বাড়ি থেকে ফিরছিল। তারপর কে যেন পেছন থেকে ডাকে, আর তারপর সব অন্ধকার। পরের দিন তার নাকি কাটা দেহ উদ্ধার হয়। সে কে জানে, কাকার আত্মা হয়তো এখনও এই মাঠে ঘুরছে। এইসব ভাবনাকে আলোড়িত করে শেয়ালের উদ্ভুত ডাকে রাহুলের শরীর শিউরে ওঠে। এই তো আর একটু, বিশাল বটগাছ দেখা যাচ্ছে। এই সময় হঠাৎ করেই রাহুলের মনে পড়ে যায়, আজ থেকে 5 বছর আগে সেই বটগাছের ডালে আত্মহত্যা করেছিল পাড়ার ছেলে অংশু।
তার বাবা একদিন তাকে খুব মেরেছিল, কারণ সে পরীক্ষায় ফেল করেছিল। রাগে অভিমানে অংশু গভীর রাতে সেই বটগাছের ডালে আত্মহত্যা করেছিল। রাহুল ভাবে সে আর এগিয়ে যাবে না, কেননা অংশুর আত্মা হয়তো এখনও সেই বটগাছের নিচে আছে। এই মুহূর্তে আরেকটি বিষয় তার মাথায় এলো, যে মোবাইলটা পেয়েছে সে বটগাছের নিচে আসতে বললো কেন, আর ওই রকম সুরেই বা কথা বলছিল কেন। সে থেমে যায়। সে ঠিক করে সে আর এগিয়ে যাবে না, সে বাড়ি ফিরে যাবে। কেন, মোবাইলের থেকেও জীবনটা তার কাছে অনেক দামি। কিন্তু তার মনে আবার কৌতূহল জন্মায়, দেখাই যাক না কে পেয়েছে ফোনটা। আর সে এতটা রাস্তা যখন এসেই গেছে, তখন আর মাত্র কয়েক মিটার যেতে প্রশ্ন থাকা উচিত তো নয়। ধুর ধুর, এসব কথা অত মনে করে লাভ নেই। সে বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালো, আর কিপ্যাড ফোনটা দিয়ে তার সেই হারিয়ে যাওয়া ফোনের নাম্বারে কল করলো। তার কানে একটা মৃদু শব্দ ভেসে এলো। শব্দটা অনেকটা তার সেই হারিয়ে যাওয়া মোবাইলের রিংটনের মতো। হ্যাঁ, সে একদম ঠিক শুনেছে, এটা তারই ফোনের শব্দ। কিন্তু ফোনটার শব্দটা এরকম ঘুরে বেড়াচ্ছে কেন? কখনো শব্দ শোনা যাচ্ছে গাছের নিচে, কখনো উপরে, কখনো পাশে, কখনো একদম মগ ডালে। না, ব্যাপারটা কিছুতেই তার ভালো ঠেকছে না। সে কোমর থেকে ছুরিটা বের করতে যাবে, এমন সময় একটা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মূর্তিটার মুখ দেখা যাচ্ছে না। রাহুল নিচে দেখল সেই ছায়ামূর্তির পা নেই, আর মাথা পুরো সাদা কাপড়ে মোড়ানো আছে। রাহুল ভয়ে ঘামতে লাগলো। তার মনে হতে লাগলো তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তার চোখে সে তারার মতো কিছু দেখছে। এই মনে হয় সে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু মূর্তিটা আবার নাকি সেই সুরে বলল, ভয় পেও না, এই নাও তোমার ফোন, আমার ফোনকে যত্ন করে রাখবে। রাহুলের হাতে ফোনটা দিয়ে সেই ছায়ামূর্তি আবার হাওয়াতে মিলিয়ে যায়। ব্যাপারটা কিছুই রাহুলের মাথায় ঢুকছে না। একটা ভয়ানক ছায়ামূর্তি তার হাতে তারই হারিয়ে যাওয়া ফোনটা দিয়ে চলে গেল। রাহুল সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সে এই ফোনটা একটা চোর বাজার থেকে কিনেছিল। তার মনে হতে লাগলো এই ফোনটা হয়তো এরকম কারো ছিল যে হয়তো আজ আর নেই। আর সেই ফোনটা হয়তো সেই ছায়ামূর্তির ছিল, কেননা সে বলেছে আমার ফোনকে যত্ন করে রাখবে। তবে মোবাইলের প্রতি সেই ছায়ামূর্তির অদ্ভুত আকর্ষণ দেখে বেশ অবাক হয়েছিল রাহুল। তবে রাহুল এখনও ভাবে সেই ছায়ামূর্তিটা কিভাবে তার ফোন নিয়ে এলো। আর এটা যদি সত্যি সত্যি সেই ছায়ামূর্তির ফোন হয়, তাহলে কি সে এতদিন এক মৃত মানুষের ফোন ব্যবহার করে আসছে? তার মাথাতে কিছুই ঢুকছে না। সে শুধু ঠাই মোবাইলটা হাতে নিয়ে সেই নাগপঞ্চমীর রাতে বটগাছের নিচে দাঁড়িয়ে আকাশ পাতাল ভেবে চলেছে। হঠাৎ করেই তার পিছন দিক দিয়ে একটা ছায়ামূর্তি ভেসে চলে গেল। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা এতটুকু ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।